প্রেত পার্বণের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগত। রেডিটের অনেক ভয়ের গল্পই আমি শুনেছি, কিন্তু এই গল্পটা বাকিদের থেকে একটু আলাদা। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা ভয়ও পাবেন। কিছু কারণবশত রেডিট ইউজারের নামটি আমরা ভিডিওতে মেনশন করতে পারলাম না। এই ত্রুটির জন্য আমরা আপনার কাছে ক্ষমা পাই। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যায়। আমি সর্বদাই ক্যাম্পিং করতে ভালোবাসি। আমার জন্ম লুইসভিলা, ক্যান্টারকিতে হওয়ার জন্য নির্জন শান্ত জায়গা খুঁজে বের করা সহজ নয়। তাই আমি লং ড্রাইভে বেরিয়ে পড়তাম প্রায়শই নির্জন জায়গার সন্ধানে, যেখানে থাকবে না কোনো মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার আওয়াজ, কিচ্ছু না। আমার মতোই যারা প্রথম ক্যাম্পিং করতে যায়, তারা এমনই একটা জায়গা খোঁজে যেখানে উইচ ক্যাপ্টিং, ব্ল্যাক ম্যাজিক নিজের চোখে প্রত্যক্ষ করা যায়। এই বিষয়ে আমার কিউরিয়াসিটির জন্য দায়ী বিভিন্ন ভৌতিক সিনেমা আর ওয়েব সিরিজ। আমি ক্যান্টারকি ছেড়ে দিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের পরই, আর আরকানসাসে চলে আসি কলেজে ভর্তির জন্য। আর এই আরকানসাসেই আমাদের ক্যাম্পিংয়ের প্রিয় ঠিকানা ছিল ওজাক। তুমি হয়তো বিশ্বাস করবে না, ওজাক্সের হিলটপ কিংবা তার আশেপাশের পরিবেশে তাঁবু টাঙিয়ে থাকা আর প্রকৃতির আদিমতম সৌন্দর্য উপভোগ করা যে কোনো হাইকার কিংবা ক্যাম্পারের কাছে এক স্বর্গরাজ্য। এমনই আর একজন ছিল আমাদের গ্রুপে, জ্যারেড। সে ছিল আমাদের দলের লিডার। এই ছেলেটি এমনই যে সমস্ত জায়গা চিনত, আর তার কাছে একটা ম্যাপ থাকতো, যেই ম্যাপে সে তার পছন্দের জায়গাগুলো গ্রিন মার্ক করে রাখত। আর যে জায়গাগুলো তার খুব বাজে লাগতো, যে সেখানে কোনোদিনই সে যেতে চাইতো না, এমন জায়গা সে রেড মার্ক করে রাখত। জ্যারেড তার ম্যাপের একটা জায়গা দেখালো, যেটা একটা লম্বা পাতার মতো, আর যার দুপাশে দুটি কান আর তাতে ইয়াররিংস। আমি তো জানতামই না ম্যাপে এইরকম কোনো পিকুলিয়ার জায়গা থাকতে পারে, কিন্তু ক্যাম্পিংয়ের সময় যতই দুর্গম পথ হোক না কেন, আমরা অনায়াসেই পেরিয়ে যাই, এবং জ্যারেটের ম্যাপে ভুল আজ পর্যন্ত কোনোদিনই হয়নি। জ্যারেট সাথে সাথেই গ্রুপে একটা মেসেজ দিয়ে দিল, ক্যাম্পিংয়ের নতুন জায়গা পাওয়া গেছে। মেসেজ দেখি জ্যারেটের কাজিন রাজিও হয়ে গেল যাওয়ার জন্য। তাই আমরা সবাই একটা দিন ফাঁকা রাখলাম এই ক্যাম্পিংয়ের জন্য। আমরা যতই ঘন ক্যাম্পিংয়ের জন্য যাই না কেন, আমরা সবাই একজোট হই কাইলের বাড়িতেই। ট্র্যাক ভর্তি করে মালপত্র নেওয়া হয় ওর বাড়ি থেকে। কাইলের বাবা ছিলেন বিশাল বড়লোক। একাডেমিক এক্সামে ভালো রেজাল্ট করার জন্য কাইলের বাবা কাইলকে PS5 গিফট করেছে। সবার প্রথমে আমি একটি মিনি কুলারে বিয়ার ভর্তি করে নিয়ে কাইলের বাড়ি এসে পৌঁছালাম, আর আলীকে অনুরোধ করলাম গাড়ি চালানোর জন্য। যদিও আমরা গাড়ি চালানোর জন্য কেউই আইনগতভাবে যোগ্য ছিলাম না, কিন্তু আমাদের মধ্যে আলী ছিল 18 বছর থেকে মাত্র 2-1 মাস দূরে। তাছাড়াও আলীর ছিল আবেদনময়ী ছিমছাম শরীর, এই জন্য অনেক বছর ধরে ঠিক এমনই চলে আসছে। অস্টিন বসেছিল 5 থেকে 6 জনের একটি ক্যাম্প নিয়ে সবার শেষে। স্যাম বরাবরই চুপচাপ। জ্যারেড পৌঁছালো সবার শেষে। কাইল বলল, সাধারণ ট্রাফিক রুলস আমরা সবাই মানব। আমার পছন্দের মিউজিক নিয়ে তোমাদের কিছু বলার থাকতে পারে না আশা করি। কাইলের এই আদেশ শুনতেই আমি সিট চেঞ্জ করে জ্যারেটের কাজিনের পাশে গিয়ে বসলাম। কাইলের অস্বস্তিকর মিউজিক আমার পছন্দের নয়। গাড়ি চলতে লাগলো, আর আমাদের ফোনের ইন্টারনেটও কাজ করা বন্ধ করে দিল। তাই আমাদের একমাত্র ভরসা ছিল জ্যারেটের ম্যাপিং। প্রায় 3.5 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য, সেই পিকুলিয়ার জায়গাটি। জ্যারেড বলল, বাহ, অতি সুন্দর জায়গা। চারিদিকে পাহাড়ে ঘেরা, পাহাড়ের মাথায় বরফের আচ্ছাদন, আশেপাশে বনের গাছগুলো যেন মাথা নাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা আমাদের বাকি মালপত্র আর টেন্ট নিয়ে নেমে পড়লাম টিলার ওপরে। একটি টিলার ওপর তাঁবু খাটিয়ে সামনে বনফায়ার জেলে বিয়ার আর হটডগের সাথে সূর্যোদয় দেখতে দেখতে আমাদের মন মোহিত হয়ে গেল। আমরা সবাই বনফায়ারের সামনে গোল করে বসেছিলাম। এমন সময় আলী জ্যারেডকে জিজ্ঞাসা করল, তোমার ভাই এই জায়গার সন্ধান পেল কোথা থেকে? জ্যারেড মাথা নাড়ল, বলল, ঠিক ম্যাক্স এই জায়গার সন্ধান দেয়নি। ওর এক সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড ওকে ক্যাম্পিংয়ের জন্য এই জায়গার সাজেশান দিয়েছিল। আলী বলল, অসাধারণ, এক র্যান্ডাম সোশ্যাল মিডিয়া স্ট্রেঞ্জার এই অদ্ভুত হরর লোকেশনের সন্ধান দিল। অস্টিন হেসে বলল,
যদি কোনো সাইকোপ্যাথ আমাদের বিরক্ত করতে আসে, তাহলে আমি বন্দুকে 6টা গুলি ওর খোপড়িতে ভরে দেবো। জ্যারেড বলল, চিন্তা নেই, সোশ্যাল মিডিয়ার এই স্ট্রেঞ্জারকে আমার কাজিন ভালোই চেনে, তুই ভালোই করেছিস বন্দুক সাথে এনে। আমরা ঠিক করলাম এবারে তাঁবুতে বিছানা পেতে শোয়া যাক, অনেক রাত হয়েছে। অস্টিন বলল, তোরা বিছানা রেডি কর, আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি। আলী তাঁবুর চেন টেনে দিল। অস্টিন ফিরে এলো তাঁবুতে শোয়ার জন্য, কিন্তু আলী মজা করে বলল, পাসওয়ার্ড বল, না হলে ভেতরে ঢুকতে পারবি না। অস্টিন রেগে বলল, তোরা কি চাস, আমি পাহাড়ে ঠান্ডায় জমে মরি? আলী বলল, রুলস ইজ রুলস। আর তুই ভুল পাসওয়ার্ড বললি। অস্টিন শান্ত হয়ে বলল, সোনা আমার, প্লিজ ঢুকতে দে। আলী নমনীয়ভাবে হেসে বলল, চলে আয়, আর ভনিতা করার দরকার নেই। আমরা যখনই ক্যাম্পিংয়ে যেতাম প্রচণ্ড ঠান্ডায় একটি তাঁবু খাটিয়ে তাতেই শুতাম। 5টা আলাদা আলাদা তাঁবুর থেকে একটি বড় তাঁবু যেমন আনতে সুবিধা, তেমনি থাকতেও সুবিধা। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় মাঝরাতে। আমার শরীরে একটা অস্বস্তি শুরু হয়। আমি আমার ব্যাগের কাছে গেলাম জল আনতে। হঠাৎ দেখলাম অস্টিন তাঁবুর দরজার সামনে তাঁবুর চেনটা ধরে দাঁড়িয়ে আছে। আমি অস্টিনকে জিজ্ঞাসা করলাম, তুই ওখানে কি করছিস? অস্টিন আমাকে ইশারায় ধীরে কথা বলতে বলল। আমি ওর সামনে গিয়ে দেখলাম ওর চোখ বিস্ফারিত। অস্টিন বলল, টেন্টের বাইরে কিছু আছে, ভাল্লুক বা অন্য কিছু, যার পায়ের শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি বললাম, আমি কি বাকিদের ডেকে তুলব? অস্টিন বলল, আমি ভয় পাচ্ছি তা না, কিন্তু তাঁবুর বাইরে আমার মাথার সামনে পাতার ওপর খসখস পায়ের শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। তোর কি তাই? আমি মাথা নাড়লাম। এমন সময় হঠাৎ করে আবার বাইরে মনে হলো পাতার ওপর খসখস শব্দটি শুরু হয়েছে। যেই জিনিসটা বাইরে রয়েছে সেটা যে আকারে বিশাল তা তার পায়ের শব্দ শুনেই বোঝা যাচ্ছে। আমি ভয়ে বাকিদের লাথি মেরে তুললাম। জ্যারেড বলল, এত রাতে এইভাবে তোলার অর্থ? আমরা সবাই শুনলাম। মনে হচ্ছে বড় কোনো জীব আমাদের তাঁবুর দিকেই হেঁটে আসছে। অস্টিন দ্রুত ওর ব্যাগ থেকে বন্দুক বের করে ফেলল, ভাল্লুক ভেবে। এটা খুবই অস্বাভাবিক আমাদের জন্যে। আমরা এত বছর ধরে আরকানসাসে ক্যাম্পিং করতে আসি, কিন্তু কোনোদিনই ভাল্লুকের দেখা আমরা পাইনি। অস্টিন ভীত গলায় বলে উঠল, আমার মনে হচ্ছে এটা ভাল্লুক না, এটা অন্য কিছু। ওর গলার স্বর কাঁপতে শুরু করলো। হঠাৎ করে বাইরের যে জিপটা ছিল আমাদের তাঁবুর চেনের সামনে এসে দাঁড়ালো। অদ্ভুত জিপটার গলাটা যেন নরকের কোনো গহ্বর থেকে উঠে আসা ধ্বনি, শান্ত, অথচ আমাদের শিরধারায় কাঁপুনি ধরানোর জন্য ছিল যথেষ্ট। জিপটা অস্টিনের গলায় বলে উঠল, প্লিজ 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 প্লিজ, আমাকে ভেতরে ঢুকতে দাও। এই স্বর শুনে অস্টিনের মুখ ভয়ে সাদা হয়ে গেল। আর সেই সাথে সাথেই যেন বাইরের পাতায় খসখসানির শব্দ আরও জোরে শোনা যেতে লাগলো। জিপটা অস্টিনের গলায় বলতে লাগলো, আমি বাইরে জমে যাচ্ছি, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে ভেতরে ঢুকতে দাও। অস্টিন ভয়ে আর্তনাদ করে উঠল, বাইরে কে? এমন সময় বাইরের জিপটা বলে উঠল, বাইরে কে, বাইরে কে, বাইরে কে, ভেতরে কে, ভেতরে কে, ভেতরে কে। জিপটার গলাটা অস্টিনের মতো হলেও এই গলাটা যে কোনো মানুষের হতে পারে না তা আর বুঝতে বাকি থাকে না। অস্টিন এর সব কথাই লাইন বাই লাইন, টোন বাই টোন কপি করছে যেন জিপটা। অস্টিন একইভাবে কম্পমান গলায় জিজ্ঞাসা করল, বাইরে কে? আমার কাছে বন্দুক আছে। এই শব্দ শুনে আলী যেন কাঁপতে শুরু করেছে। আমি ভাবতে লাগলাম, আমার দেখা যতই হরর বা ভয়ঙ্কর সিনেমাই হোক না কেন, তাতে এমন কিছু ভয়ঙ্কর আমি কোনোদিনই দেখিনি। জিপটা এবার একই স্বরে বলতে লাগলো, গান 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 গান, আমাকে ভেতরে ঢুকতে দাও, আমি ঠান্ডায় জমে যাচ্ছি, প্লিজ 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 প্লিজ। কাইল চেঁচিয়ে বলল, না, চলে যাও এখান থেকে। এবার কাইলের গলায় জিপটা একইভাবে বলে উঠল, নো 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 নো, আমাকে ঢুকতে দাও, আমি ঠান্ডায় জমে যাচ্ছি, প্লিজ 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 প্লিজ। মনে হলো যেন একই সাথে হাজারটা বাঘ যেন মানুষের গলায় গর্জন শুরু করেছে। অস্টিন ওর বন্দুকটা লোড করে গুলি চালিয়ে দিল।
বাইরের জিপটার উদ্দেশ্যে। জ্যারেড ওকে থামাতে গিয়েও ব্যর্থ হলো। গুলি যেন জিপটার গায়ে লেগেছে, আর মনে হলো শত শত নরকের কীট একই সঙ্গে আর্তনাদ করে উঠল। জ্যারেড হাঁপাতে হাঁপাতে বলল, অস্টিন, তুমি এই কাজটা উচিত করনি। সবাই গাড়িতে পালাও এক্ষুনি। আমরা তাঁবুর চেন খুলে পড়ি কি মরি করে ছুটতে লাগলাম গাড়ির দিকে। আমাদের পা কাঁপছিল। আমরা শুনতে পেলাম জিপটা যেন আমাদের পিছু নিয়েছে, আর তার সাথে ওর গর্জন আরও বেড়ে গিয়েছে। আমরা গাড়িতে কোনো রকম উঠেই কাইল ইঞ্জিন স্টার্ট করে দিল, আর এক মুহূর্ত সময় নষ্ট না করেই ছুটতে লাগলো আমাদের গাড়ি। গাড়ি স্টার্ট করার সময় শেষবারের মতো চাঁদের আলোয় জিপটার গর্জনের সাথেই তার চেহারা দেখলাম। যা দেখলাম তার কোনোদিনও ভুলব না। লম্বায় প্রায় 9 ফুটের থেকেও বেশি, 4 পেয়ে সামনের হাত দুটি যেন তার শরীরের থেকেও লম্বা, সরু লিকলিকে, আর তাতে ধারালো নখ। পিছনের পায়ে 5টি আঙুল, তাতেও সরু সরু নোকে ভর্তি। শরীর যেন কালো কদাকার। মানুষের শরীর থেকে চামড়া তুলে নিলে যেমনটি দেখায়, তার শরীর ছিল ঠিক তেমনটি। মাথাটা যেন বিশাল, আর মুখ বলে কিছুই নেই। সারা মুখে যেন ঠোঁট, আর সেই ঠোঁট দিয়ে বেরিয়ে আছে অসংখ্য ছুচলো ধারালো দাঁত। চোখ থেকে যেন ছুটছে আগুনের ফুলকি। মাথাটা ধরের সাথে উল্টো করে লাগানো। আমরা সবাই গাড়ি করে ফেরার সময় কেবল একটাই শব্দ শুনতে পেলাম, তা হলো জ্যারেটের কাপা হাতের। ও ম্যাপে এই জায়গাটিকে পার্পেল মার্কার দিয়ে ক্রস চিহ্ন দিচ্ছে। এর পরেও আমরা অনেক জায়গায় ক্যাম্পিংয়ে গেছি, কিন্তু যেখানে মানুষে আনাগোনা আছে এমন জায়গায়, কোনো নির্জন জায়গায় আর নয়। মাঝে মাঝে আমি জ্যারেডের ম্যাপের কথা ভাবি। ওর ম্যাপে গ্রিন, রেড এবং পার্পেল ক্রস দেওয়া অনেক জায়গায় রয়েছে। এছাড়া বাকি ক্রস দেওয়া জায়গাগুলোয় জ্যারেড কী দেখেছে তা আমার আর জানতে আগ্রহ হয় না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানান আমাদের কমেন্টের মাধ্যমে। আর যদি আপনাদের কোনো গল্পের সাজেশান থাকে তাহলে সেটাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।